ভাই রে ভাই, একই শুনছি। এমনটা আগে দেখিনি, যেখানে একটা দেশ খোলাখুলি নোটিশ টু এয়ারম্যান জারি করে বড়সড় যুদ্ধাভ্যাস চালাচ্ছে, আর সেই সময় তার প্রতিবেশী দেশও ঠিক সেই এলাকায় আর একটা নোটাম ইস্যু করে ঘোষণা করে যে তারাও সেখানে যুদ্ধাভ্যাস করবে। হ্যাঁ, কাজটা করেছে কে জানেন? পাকিস্তান। ভয়ে যার হাল খারাপ। এই মুহূর্তে ভারতে মিলিটারি বিল চলছে, নাম যার ত্রিশূল যুদ্ধাভ্যাস। ঠিক একই সময়ে পাকিস্তান একটা প্যারালাল ওয়ার্নিং জারি করেছে, এবং এই সমান্তরাল সতর্কতা গোটা অঞ্চলের জন্য মারাত্মক বিপদের। তো এখন হবে কি? যে এলাকায় ভারতীয় নৌবাহিনী যুদ্ধাভ্যাস করছে, ঠিক সেই একই এলাকায় পাকিস্তানের নেভি বা এমনকি তাদের এয়ারফোর্সও সক্রিয় হয়ে যেতে পারে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পাকিস্তান আরব সাগরের সে এলাকায় যুদ্ধাভ্যাস করবে, যা ভারতে নোটামের সঙ্গে ওভারল্যাপ করছে। সহজ কথায় বললে 2 থেকে 5 তারিখের মধ্যে এখানে কিছু না কিছু ইনসিডেন্ট ঘটবে এমনটাই আশঙ্কা রয়েছে। তো এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে, যেমন একবার ভুলবশত ভারত থেকে ব্রহ্মস মিসাইল পাকিস্তানে গিয়ে পড়েছিল, এবারে হয়তো তেমন কিছু ঘটবে। দেখুন, ভারতীয় সেনাবাহিনী ভীষণ প্রফেশনাল কাজকর্ম করে, কিন্তু যদি আমাদের ঘোষিত নোটাম এলাকায় এমন এক দেশ যার সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে খারাপ, তারা হঠাৎ যুদ্ধাভ্যাস শুরু করে, তাহলে একেবারে সম্ভাবনা থেকেই যায় যে কোনো গুলি বা মিসাইল ভুলবশত পাকিস্তানের দিকে চলে যেতে পারে। আমি মোটেই বলছি না যেটা অবশ্যই হবে, কিন্তু এটা ঘটার সম্ভাবনা অনেক বেশি। তো সাম্প্রতিক কালে এরকম অনেক ঘটনা ঘটেছে, যেমন ভারতের ব্রহ্মস মিসাইল ভুল করে পাকিস্তানে গিয়েছিল, আবার দক্ষিণ কোরিয়া যুদ্ধাভ্যাস করতে গিয়ে নিউ একটা গ্রামে ভুল করে বোমা মেরেছিল। তো বিশ্ব জুড়ে এখন যুদ্ধাভ্যাসের সংখ্যা বেড়েই যাচ্ছে। আগে বছরে 10 থেকে 12টা যুদ্ধাভ্যাস হতো, কিন্তু এখন প্রায় প্রত্যেক দেশ বছরে 50 থেকে 60টা করছে। বিশেষ করে সেই দেশগুলো যারা সামরিক শক্তিতে টপ 30 বা 40-র মধ্যে আছে। তো যুদ্ধাভ্যাস যত বাড়বে, ততই একটা ছোট ভুল গণনা বিপর্যয় ডেকে আনতে পারে, এবং এক্ষেত্রে পাকিস্তান পুরোপুরি চেষ্টা করছে যেন কিছু না কিছু ঘটে। তাদের হাতে প্রচুর সাগর এলাকা ছিল, তারা চাইলে করাচির কাছে যুদ্ধাভ্যাস করতে পারত, কিন্তু তারা ইচ্ছা করেই ভারতের ঘোষিত নোটাম এলাকায় ঘোষণা করেছে যে আমরাও এখানে যুদ্ধাভ্যাস করব। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে পাকিস্তান সংঘাত চায়। এর কারণ খুবই সরল, পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতি ভীষণ খারাপ, বিনিয়োগ একেবারে শূন্য। তাই জনগণের মনোযোগ ঘোরানোর জন্য তাদের বাইরে কোনো সংঘাত দরকার, যাতে দেশের মানুষ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ না করে। আর পাকিস্তানের এক ধরনের ভরসা আছে, যদি সিচুয়েশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ভারত যদি আক্রমণ শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে এবং পাকিস্তানকে রক্ষা করবে। তো পাকিস্তানের অনেক ভূরাজনৈতিক বিশ্লেষক তাদের গবেষণাপত্রে লিখেছে, আজকের দিনে পাকিস্তান সম্পূর্ণভাবে ট্রাম্পের ওপর নির্ভরশীল। তাদের মতে ট্রাম্প তাদের সেনাপ্রধান আসিম মুনিরকে ডুবতে দেবে না। এখন পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশার কথা বলি। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ বলেছেন, আমাদের ঋণ দিও না, আমরা ঋণের নিচে ডুবে যাচ্ছি। যদি সাহায্য করতে চাও তবে বিনা শর্তে অর্থ সাহায্য দাও, লোন দিয়ে মানবিকতার প্রমাণ দিও না। এটা অগ্রহণযোগ্য। ঋণের ওপর ঋণ নিলে একদিন আমাদের কোমর ভেঙে যাবে। Loans would be enough. That is not acceptable. It is something which is absolutely unacceptable, because loans over loans, your back will break and you will never be able to stand up. একেবারেই সত্যি কথা বলেছে। লোনের ওপর লোন নিয়ে গেলে আপনি একটা চক্রে আটকে যাবেন। এক ঋণের সুদ মেটাতে আরেকটা ঋণ নিতে হবে, তারপর আরেকটা, এভাবে একটা দেশের মেরুদণ্ড ভেঙে যায়। আর পাকিস্তানে এই সাইকেলের একেবারে অগ্রসর পর্যায়ে পৌঁছে গেছে। সেই জন্য জনগণকে সামলাতে এবং অভ্যন্তরীণ ক্ষোভ ঢাকতে দরকার বাহ্যিক উত্তেজনা, যেমন ভারত বিরোধী কিছু করা। এখন যদি পাকিস্তান ভারতে নোটাম এলাকায় যুদ্ধাভ্যাস করে, তাহলে তাদের লক্ষ্য স্পষ্ট। ওরা চায় যেন কোনো ভুলবশত ভারতীয় মিসাইল তাদের আঘাত করে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে বলতে পারে, দেখুন ভারত আবার আমাদের ওপর আক্রমণ করেছে, যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এটাই তাদের স্ক্রিপ্ট। তা আমাদের কি করণীয়? আমাদের নৌবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে হবে। আপনারা জানেন ভারতের নেভি এখন দ্রুত আধুনিক হচ্ছে, প্রতি 40 দিনে নতুন একটা যুদ্ধ জাহাজ বা সাবমেরিন যুক্ত হচ্ছে। আর সম্প্রতি একটা দারুণ খবর এসছে যে ইসরো ভারতীয় নৌবাহিনীর জন্য একটা স্যাটেলাইট লঞ্চ করেছে, নাম যার GSAT-7R। এটা ভারতের ইতিহাসে সবচেয়ে ভারী সামরিক যোগাযোগ উপগ্রহ, ওজন 4400 কেজি। আগে এই ধরনের স্যাটেলাইট আমরা নিজেরা লঞ্চ করতাম না।
স্পেসএক্স বা ফরাসি এরিয়ান স্পেসের মাধ্যমে করাতাম, কিন্তু এবার পুরোপুরি ভারতীয় ভূমি থেকেই GSAT-7R উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো প্রথমে ভীষণ সাধারণভাবে টুইট করেছিল, আমরা সবচেয়ে ভারী জিওসিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছি। তারপর প্রধানমন্ত্রী মোদী টুইট আসে, আর তার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয় এই স্যাটেলাইট ভারতীয় নৌবাহিনীকে আরো শক্তিশালী করবে। স্যাটেলাইটের বিশেষত্ব হলো এটা ভারত মহাসাগরের প্রতিটা প্রান্তে থাকা আমাদের যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবে। এটা বিশাল বুস্ট। পাকিস্তানের কাছে এরকম কোনো ক্ষমতা নেই, তবে এটাকে সরাসরি পাকিস্তান বিরোধী অস্ত্র বলা যাবে না, কারণ সীমান্ত এত কাছাকাছি যে যোগাযোগের সমস্যা তেমন বড় নয়। মূলত এটা ভারতীয় নৌবাহিনীর জন্য, যাতে তারা ভারত মহাসাগরের সর্বত্র টহল এবং অভিযান চালাতে পারে। এর আগেও আমরা সেনাবাহিনীর জন্য এমন স্যাটেলাইট পাঠিয়েছি। 2013 সালে GSAT-7, তারপর GSAT-7A স্থলবাহিনীর জন্য এবং GSAT-6A স্থলবাহিনীর জন্য। এখন সরকারের লক্ষ্য ভবিষ্যতে 52টা স্যাটেলাইট লঞ্চ করা, যেগুলো নজরদারি এবং যোগাযোগের কাজে লাগবে। অর্থাৎ পরিস্থিতি স্পষ্ট, বড় কিছু ঘটার অপেক্ষা চলছে। তো পাকিস্তানের নোটাম এলাকা সার্কিকের কাছাকাছি যদি কোনো বড় ডেভেলপমেন্ট আসে তাহলে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।